আমার ভাই অবিক আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলল, সৃজিতা, একদিন আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ জানবে না আমরা ভাইবোন, সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমার বুক ধড়ফড় করতে লাগল। বাড়ির পেছনে ছোট্ট একটা ঝরনা, সেখানে কলসি ভরে জল নিচ্ছিলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেদিন সন্ধ্যাবেলা আমরা দুজন বাড়ির পেছনের ছোট ঝরনায় বসেছিলাম। চারপাশে শান্ত পরিবেশ, ঝিঙি পোকার ডাক শোনা যাচ্ছে। অভিক কেমন যেন চুপচাপ আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে, এত চুপচাপ কেন? অভিক হঠাৎ আমার হাত ধরল, আমার চোখের দিকে গভীরভাবে তাকাল। তারপর যা বলল তা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। সৃজিতা, একদিন আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ জানবে না আমরা ভাইবোন, সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি হতভম্ব হয়ে গেলাম। অভিকের মুখের দিকে তাকাতে পারছিলাম না। এমন কথা কেন বলছে সে? আমাদের মধ্যে এত বছর ধরে যে সম্পর্ক ছিল তা কি বদলে যাবে? মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিছু বলার আগেই অভিক আবার কথা শুরু করল। সৃজিতা, আমি তোকে কিছু দেখাতে চাই, কিন্তু তার আগে তুই আমাকে বিশ্বাস করবি বলে প্রতিজ্ঞা করগু। আমার কণ্ঠ শুকিয়ে গেছিল। বোঝার চেষ্টা করছিলাম অভিক আসলে কি বলতে চাইছে। ওর চোখে আমি কি কোনো অশুভ ইঙ্গিত দেখছি, নাকি আমি ভুল বুঝছি? অভিক, তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝতে পারছি না গি। সৃজিতা, বাবা মা আমাদেরকে কখনো সত্যিটা বলেনি। অভিক নিচু গলায় বলল, আমরা ভাইবোন নই গি। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে অভিক? এসব কি শুনছি আমি? অভিক আমার হাত আরও শক্ত করে ধরল। তার চোখে জল। আমি কখনো তাকে এভাবে কাঁদতে দেখিনি। দেখ, আমি 1 মাস আগে মার আলমারিতে এই চিঠিটা পেয়েছি। মা অসুস্থ, তাই ও আমাদের বলতে পারেনি। এটা পড়। অভিক পকেট থেকে একটা পুরনো চিঠি বের করে আমার হাতে দিল। প্যাকেটটা খুলে আমি ভেতরের কাগজটা বের করলাম। হাত কাঁপছিল আমার। এটা একটা দত্তক গ্রহণের কাগজপত্র। আমি আরও মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। আমার নাম যেখানে থাকার কথা সেখানে লেখা ছিল অনিন্দিতা রায়। জন্ম তারিখ আর অন্যান্য বিবরণ দেখে বুঝলাম আমি আসলে দত্তক নেওয়া সন্তান। কিন্তু তাহলে অভিক? অভিকও এরকম একটা কাগজ আমার হাতে দিল। ওর আসল নাম অনিকেত দাস। তুই আর আমরা দুজনেই দত্তক, অভিক ধীরে ধীরে বলল। আমরা রক্তের ভাইবোন নই। আমাদেরকে একই অনাথ আশ্রম থেকে নেওয়া হয়েছিল। আমাদের বাবা মা কখনো বলেনি আমাদের সত্যি পরিচয়। হয়তো ওদের মনে করুণা ছিল, আমাদের আলাদা বাড়িতে না পাঠিয়ে একসাথে রাখতে চেয়েছিল ও। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার জীবনের মূল ভিত্তিটাই যেন কেউ টেনে বের করে দিয়েছে। আমি ভেবে এসেছি, আসলে আমি সেই নই। অভিক আমার সামনে একটা অদ্ভুত প্রস্তাব রেখেছে। সে এখন আমাকে বলছে আমরা ভাইবোন নই, আমরা চাইলে স্বামী স্ত্রী হিসেবে কোথাও চলে যেতে পারি। অভিক আমার চোখের দিকে তাকিয়ে চুপি চুপি বলল, সৃজিতা, আমি আরও কিছু পেয়েছি। বাবার একটা ডায়েরি। সেখানে একটা মানচিত্র আছে যেটা আমাদের আসল পরিবার সম্পর্কে বলতে পারে গি। আমি অবাক হয়ে অভিকের দিকে তাকালাম। মানচিত্র? কি মানচিত্র? শোন, এটা আমাদের জীবন পাল্টে দিতে পারে। তুই জানিস ঘাটবাজার এলাকায় সেই পুরনো বাড়িটা, যেটা নিয়ে সবাই বলে ভুতুড়ে? বাবার ডায়েরিতে লেখা আছে সেই বাড়িতে কিছু আছে যা আমাদের আসল পরিচয়ের সন্ধান দেবে গি। আমি ভয় পেয়ে গেলাম। ঘাটবাজারের সেই পুরনো বাড়ি। গ্রামের সবাই বলে সেখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, আলো দেখা যায়, অথচ সেখানে কেউ থাকে না। বাড়িটা বছরের পর বছর খালি পড়ে আছে। কেউ কিনতে চায় না, ভাড়া নিতেও আগ্রহী নয়। আমি কাল সন্ধ্যায় সেখানে যাব, অভিক দৃঢ় গলায় বলল। তুই যাবি আমার সাথে? আমি দ্বিধায় পড়ে গেলাম। যা যা শুনেছি তারপরে মনের ভেতরে সব কিছু উল্টপাল্ট হয়ে গেছে। অভিকের দিকে তাকালাম। যাকে আমি সারা জীবন ভাই হিসেবে চিনেছি সে আসলে আমার ভাই নয়। আমাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু এও সত্যি যে আমরা একসাথে বড় হয়েছি, একে অপরের সবকিছু ভাগ করে নিয়েছি। শেষ পর্যন্ত আমি রাজি হলাম। ঠিক আছে, আমি যাব। কিন্তু মাকে কি বলবো?
মাকে বলবো আমরা পাশের গ্রামে বাজারে যাচ্ছি। আমরা সন্ধ্যার আগেই ফিরে আসব গো। পরের দিন সকালে আমি স্কুলে গেলাম। আজ কিন্তু আমার মন স্কুলে ছিল না। ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি দুবার ভুল করলাম। হেডমাস্টার অবধি লক্ষ্য করলেন আমার অন্যমনস্কতা। কি হয়েছে সিজিতা? অসুস্থ বোধ করছ? তিনি জিজ্ঞেস করলেন। আমি হাসার চেষ্টা করলাম। না স্যার, ঠিক আছি। বাসায় মা অসুস্থ, তাই একটু চিন্তা হচ্ছে গি। স্কুল ছুটির পর আমি বাড়ি ফিরলাম। মাকে দেখতে গেলাম। তিনি ঘুমিয়েছিলেন। আমি ধীরে ধীরে তার কপালে হাত রাখলাম। এই মহিলা আমার জন্মদাত্রী মা নন, তবু তিনি আমাকে মার মতোই ভালোবেসেছেন। আমি জানি না আমার আসল মা বাবা কারা, কেন তারা আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু এই মহিলা আমাদের লালনপালন করেছেন নিজের সন্তানের মতোই। সন্ধ্যা হল। অভিক আমাকে ডাকল। আমরা বাইরে গেলাম। মাকে বললাম পাশের গ্রামে যাচ্ছি। মা একটু সন্দেহ করলেন, কারণ সাধারণত সন্ধ্যাবেলা আমরা বাইরে যাই না। কিন্তু আমরা তাকে বুঝালাম যে পাশের গ্রামে একটা বাজার বসে, সেখান থেকে কিছু জিনিস আনতে হবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গ্রামের বাইরে যখন পৌঁছলাম, অভিক বলল, এই পথ ধরে আমরা ঘাটবাজারে পৌঁছে যাব। প্রায় মাইল 2 হাঁটতে হবে গু। সন্ধ্যার আলো তখন ম্লান হয়ে এসেছে। দূরে প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা গাছপালা, মাঠঘাট আর 2একটা বাড়িঘর দেখা যাচ্ছিল। আমাদের গ্রাম থেকে ঘাটবাজার বেশ দূরে, এ পথে লোকজন কম চলাচল করে। আমরা হাঁটতে হাঁটতে আমাদের জীবন নিয়ে, আমাদের অজানা অতীত নিয়ে কথা বলছিলাম। অভিক ভাবছিল, আমাদের আসল বাবা মা হয়তো আমাদের ত্যাগ করেননি, হয়তো কোনো বিপদে পড়ে আমাদের অনাথ আশ্রমে রেখে গেছেন। আর আমি ভাবছিলাম, আমরা যদি সত্যিই আমাদের আসল পরিবারকে খুঁজে পাই, তাহলে কি হবে? তারা কি আমাদের গ্রহণ করবেন? তারা আজ কোথায়? হঠাৎ করে আমরা একটা শব্দ শুনলাম। যেন কেউ আমাদের পিছু নিয়েছে। আমরা থমকে দাঁড়ালাম। অভিক আমার হাত চেপে ধরল। শব্দটা শুনলি? সে ফিসফিস করে বলল। আমি মাথা নেড়ে সায় দিলাম। কিন্তু চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। শুধু গাছপালা আর সন্ধ্যার অন্ধকার। হয়তো কোনো জন্তু জানোয়ার, আমি বললাম, যদিও নিজের কণ্ঠে ভয়ের ছাপ লুকাতে পারলাম না। আমরা আবার হাঁটা শুরু করলাম, এবার আরও সতর্কভাবে। প্রায় আধ ঘণ্টা হাঁটার পর আমরা দূরে ঘাটবাজারের পুরনো বাড়িটা দেখতে পেলাম। বাড়িটা একটা টিলার উপর, চারপাশে উঁচু উঁচু গাছ। বাড়িটা দেখতে ভয়ঙ্কর, বিশেষ করে সন্ধ্যার অন্ধকারে। আমরা বাড়ির সামনে পৌঁছলাম। দরজাটা আধভাঙা, জানালাগুলো জীর্ণ। বাড়ির চারপাশে আগাছা জন্মেছে। অভিক দরজার কাছে গিয়ে ধাক্কা দিল। দরজাটা মোচ দিয়ে খুলে গেল। আয়, অভিক আমাকে ডাকল। আমি ইতস্তত করছিলাম। এই বাড়িতে ঢোকার ইচ্ছে আমার ছিল না। কিন্তু আমাদের অতীত, আমাদের আসল পরিচয় জানার আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই আমরা ধুলো আর আবর্জনা দেখতে পেলাম। বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমরা টর্চ জ্বালিয়ে চারপাশ দেখতে লাগলাম। বাবার ডায়েরিতে লেখা আছে, এই বাড়ির পিছনের দিকে একটা ঘর আছে, সেখানে একটা সিন্দুক আছে, অভিক বলল। আমরা বাড়ির পিছন দিকে এগোলাম। একটা লম্বা করিডোর পেরিয়ে আমরা একটা ছোট ঘরে পৌঁছলাম। ঘরটা খালি, শুধু একটা পুরনো আলমারি রয়েছে। অভিক আলমারিটা খুলল। ভেতরে কয়েকটা পুরনো বই, কাগজপত্র আর একটা ছোট সিন্দুক। এই তো সিন্দুকটা, অভিক উত্তেজিত হয়ে বলে উঠল। সিন্দুকটা বন্ধ ছিল। অভিক চেষ্টা করল খুলতে, কিন্তু পারল না। সিন্দুকে তালা লাগানো ছিল। আমরা কিভাবে এটা খুলব? আমি জিজ্ঞেস করলাম। অভিক সিন্দুকটা ভালো করে দেখল। এটা কোনো সাধারণ তালা নয়, এটা একটা সাংকেতিক তালা। কিছু সংখ্যা বা অক্ষর দিয়ে খুলতে হবে গু। আমি ভাবলাম, কি হতে পারে সেই সংকেত? অভিক চারপাশে খুঁজতে লাগল, দেখল আসবাবপত্র, দেয়ালে টাঙানো ছবি, কোনো সূত্র পাওয়া যায় কি না। দেখ, অভিক দেয়ালের দিকে আঙুল দেখিয়ে বলল। সেখানে একটা পুরনো ছবি টাঙানো ছিল। একটি পরিবারের ছবি, একজন পুরুষ, একজন মহিলা আর 2টি শিশু। আমরা ছবিটা ভালো করে দেখলাম। পুরুষটি দীর্ঘকায়, শ্যামবর্ণ। মহিলাটি সুন্দরী, লম্বা চুল। আর 2টি শিশু, একটি ছেলে আর একটি মেয়ে। এরা কি? আমি অসম্পূর্ণ প্রশ্ন করলাম। হ্যাঁ, অভিক বলল, আমি মনে করি এরাই আমাদের আসল পরিবার গু। আমি ছবিটা আরও ভালো করে দেখলাম। মেয়েটির চোখ, নাক, মুখের গড়ন সবই আমার মতো। আর ছেলেটির চেহারা অভিকের মতো।
এটা কি সত্যিই আমাদের আসল পরিবার? অভিক ছবির পেছনে দেখল। সেখানে কিছু লেখা ছিল, নীলাঞ্জন, অনন্যা, অনিকেত, অনিন্দিতা, 1508-1998। অনিকেত, অনিন্দিতা, এ তো আমাদের আসল নাম, আমি বিস্ময়ে বলে উঠলাম। এবং 1508-1998, এটা হতে পারে সিন্দুকের সংকেত, অভিক বলল। অভিক সিন্দুকের কাছে গেল এবং সংকেত হিসেবে 1508-1998 টাইপ করল। কিন্তু সিন্দুক খুলল না। হয়তো অন্য কোনো সংকেত, আমি বললাম। তখনই আমরা আরেকটা শব্দ শুনলাম। কেউ যেন বাড়িতে ঢুকেছে। আমরা ভয় পেয়ে গেলাম। কে ওখানে? একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল। আমরা নিশ্চুপ হয়ে গেলাম। আমাদের মনে হল যে কেউ এসেছে, সে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমরা লুকাবো, অভিক ফিসফিস করে বলল। আমরা আলমারির পেছনে লুকালাম। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। আমার বুক ধুকপুক করছিল। দরজা খুলে একজন বৃদ্ধ ভদ্রলোক ঘরে ঢুকলেন। তিনি চারপাশে তাকালেন, তারপর সিন্দুকের দিকে এগিয়ে গেলেন। আমি জানি তোমরা এখানে আছো, তিনি বললেন। বেরিয়ে এসো। আমি তোমাদের ক্ষতি করব না, গি। আমরা সন্দেহে ভরা চোখে একে অপরের দিকে তাকালাম। বৃদ্ধ লোকটিকে? তিনি কিভাবে জানলেন আমরা এখানে আছি? অভিক সাহস করে বেরিয়ে এলো। আমিও তার পিছনে বেরিয়ে এলাম। তোমরা কারা? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমি অভিক, এ আমার বোন সৃজিতা, অভিক বলল। তারপর একটু থেমে বলল, অথবা আমরা অনিকেত আর অনিন্দিতা গু। বৃদ্ধের চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি আমাদের দিকে তাকিয়ে রইলেন, যেন ভূত দেখেছেন। অনিকেত? অনিন্দিতা? তোমরা তোমরা কিভাবে? তিনি কথা খুঁজে পাচ্ছিলেন না। আপনি আমাদের চেনেন? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধ আমাদের দিকে এগিয়ে এলেন। তোমরা কিভাবে এখানে এলে? কে পাঠিয়েছে তোমাদের? আমাদের বাবার ডায়েরিতে এই ঠিকানা লেখা ছিল, অভিক বলল। আমরা জানতে এসেছি আমাদের আসল পরিচয়। বৃদ্ধ নিঃশ্বাস ফেললেন। তাহলে তোমরা জানো তোমরা দত্তক? আমরা মাথা নেড়ে সায় দিলাম। আমি তোমাদের দাদু, নীলরতন দাস, বৃদ্ধ বললেন। নীলাঞ্জন আর অনন্যা, তোমাদের বাবা মা, আমার ছেলে বৌমা গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই বৃদ্ধ আমাদের দাদু? আমাদের আসল পরিবারের সদস্য? আমাদের বাবা মা কোথায়? অভিক জিজ্ঞেস করল। নীলরতন দাদু গভীর নিঃশ্বাস ফেললেন। তার চোখে জল ভরে এলো। এটাই তো সেই মর্মান্তিক সত্য যেটা তোমাদের জানানো হয়নি। তোমাদের বাবা মা আর বেঁচে নেই গিউ। আমার পা থেকে মাথা অবধি যেন সব অবশ হয়ে গেল। এতদিন আমরা আমাদের আসল বাবা মাকে খুঁজে বেরিয়েছি, আর এখন জানলাম তারা আর নেই। কি হয়েছিল তাদের? আমি কষ্টে জিজ্ঞেস করলাম। সে এক দীর্ঘ কাহিনী, নীলরতন দাদু বললেন। আগে এসো, এই সিন্দুকটা খোলা যাক। এর ভেতরে তোমাদের অতীতের সব কিছু আছে গিউ। তিনি সিন্দুকের কাছে গেলেন এবং 1508-1998 টাইপ করার চেষ্টা করলেন, কিন্তু সিন্দুক খুলল না। অদ্ভুত, তিনি বললেন। এই সিন্দুকের সংকেত তো এটাই ছিল। হয়তো ভিন্ন কোনো ফরম্যাটে, অভিক প্রস্তাব দিল। দাদু মাথা নাড়লেন। হ্যাঁ, হয়তো। দেখো, আমাদের ইংরেজি ফরম্যাটে দিনমাস বছর হিসেবে চেষ্টা করি গি। তিনি 1508-1998 এর বদলে 0815-1998 টাইপ করলেন। সিন্দুক তবুও খুলল না। আমরা বিভিন্ন কম্বিনেশন চেষ্টা করতে লাগলাম, বছর মাস দিন বছর। কিন্তু কোনোটাতেই সিন্দুক খুলল না। আমি বুঝতে পারছি না, দাদু বিরক্ত হয়ে বললেন। সংকেত তো এটাই হওয়ার কথা গু। তখন আমার মনে পড়ে গেল। ছবির পেছনে শুধু তারিখ নয়, আমাদের চারজনের নামও লেখা ছিল। দাদু, হয়তো শুধু তারিখ নয়, আমি বললাম। হয়তো নামের প্রথম অক্ষরগুলো দিয়ে সংকেত তৈরি করতে হবে গি। দাদু ভাবলেন। হ্যাঁ, সেটাও হতে পারে। নীলাঞ্জন, অনন্যা, অনিকেত, অনিন্দিতা, এদের প্রথম অক্ষর হল ন, অ, অ, অ। কিন্তু এগুলো তো সংখ্যা নয়, অক্ষর, অভিক বলল। দাদু বললেন, দেখো, পুরনো টেলিফোনে অক্ষরগুলো সংখ্যার সাথে যুক্ত ছিল। ন হল 6, অ হল 1। তিনি সিন্দুকে 6111 টাইপ করলেন। একটা ক্লিক শব্দ হল এবং সিন্দুক খুলে গেল। আমরা উত্তেজনায় সিন্দুকের ভেতরে কি আছে দেখার জন্য ঝুঁকে পড়লাম। ভেতরে একটা ফোল্ডার, কিছু পুরনো ছবি, একটা চাবি আর একটা সোনার লকেট ছিল। দাদু ফোল্ডারটা খুললেন। ভেতরে কিছু কাগজপত্র ছিল। এগুলো হল তোমাদের বাবা মার সম্পত্তির কাগজপত্র, তিনি বললেন।
তারা যা কিছু রেখে গেছেন সব তোমাদের নামে গু। আমরা অবাক হয়ে দাদুর দিকে তাকালাম। কিন্তু আমাদের বাবা-মার কি হয়েছিল? আমরা কেন দত্তক হয়েছিলাম, আমি জানতে চাইলাম। চলো আগে এখান থেকে বেরিয়ে যাই, দাদু বললেন। এই বাড়িতে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। আমার বাড়িতে যাব। সেখানে তোমাদের সব কিছু বলবো। আমরা সিন্দুকের জিনিসপত্র নিয়ে দাদুর সাথে বাড়ি থেকে বেরিয়ে এলাম। দাদু আমাদের একটা পুরনো গাড়িতে করে তার বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িটা ছিল ঘাটবাজার থেকে কিছুটা দূরে একটা ছোট্ট শহরে। দাদুর বাড়িতে পৌঁছে তিনি আমাদের বসার ঘরে বসালেন। চা আর কিছু খাবার এনে দিলেন। তারপর তিনি শুরু করলেন আমাদের অতীতের গল্প বলতে। তোমাদের বাবা নীলাঞ্জন ছিল একজন আর্কিওলজিস্ট, প্রত্নতত্ত্ববিদ। তোমাদের মা অননা ছিল একজন ইতিহাসবিদ। তারা দুজনে সুন্দরবনের কাছে একটা প্রাচীন মন্দির নিয়ে গবেষণা করছিল। দাদু একটা ছবি দেখালেন, যেখানে আমাদের বাবা-মা একটা মন্দিরের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে আছেন। সেই মন্দিরে তারা একটা অদ্ভুত আবিষ্কার করেছিল। একটি প্রাচীন লিপি, যা থেকে জানা যায় একটি গুপ্তধনের কথা। তাদের গবেষণা ক্রমশ গভীর হয়ে উঠছিল, কিন্তু তখনই একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। দাদু থামলেন, তার চোখ আবার জলে ভরে উঠল। একদিন রাতে যখন তোমাদের বাবা-মা সেই মন্দিরে গবেষণা করছিল, তখন একদল অপরাধী সেখানে আক্রমণ করে। তারা ওই গুপ্তধনের সন্ধানে ছিল। তোমাদের বাবা-মা বাধা দেয় এবং তখন দাদু কান্নায় ভেঙে পড়লেন। তারা তোমাদের বাবা-মাকে হত্যা করে কি? আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমাদের বাবা-মাকে হত্যা করা হয়েছিল? কি ভয়ঙ্কর! তখন তোমরা দুজন মাত্র কয়েক বছরের শিশু, দাদু চালিয়ে গেলেন। সেই দুর্ঘটনার সময় তোমরা আমার কাছে ছিলে। খবর পেয়ে আমি ভেঙে পড়ি। কিন্তু এটাও জানতে পারি যে সেই অপরাধীরা এখনও তোমাদের খুঁজছে। আমাদের? কেন? অভিক জিজ্ঞেস করল। কারণ তোমাদের বাবা-মা সেই গুপ্তধনের সন্ধান পেয়ে গিয়েছিল এবং তারা সেই তথ্য তোমাদের কাছে লুকিয়ে রেখেছিল। মূলত সেই লকেটে দাদু সেই সোনার লকেটটা তুলে ধরলেন। এটা খুললে তোমরা একটা মাইক্রোফিল্ম দেখতে পাবে। সেখানে সেই গুপ্তধনের সঠিক অবস্থান রয়েছে। আমি বিস্ময়ে দাদুর দিকে তাকালাম। আপনি জানতেন এটা এখানে ছিল? তাহলে আপনি কেন এতদিন আমাদের খুঁজেননি? দাদু দীর্ঘশ্বাস ফেললেন। আমি খুঁজেছিলাম, কিন্তু তোমাদের খুঁজে পাইনি। তোমাদের রক্ষা করার জন্য আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা অনাথ আশ্রমে দিয়ে এসেছিলাম। কিন্তু পরে জানতে পারি তোমরা একই পরিবারে দত্তক হয়েছ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যদি আমি তোমাদের সাথে যোগাযোগ করি, তাহলে সেই অপরাধীরা আবার তোমাদের খুঁজে বের করবে। কিন্তু তারা কি এখনও আমাদের খুঁজছে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। দাদু মাথা নাড়লেন। হ্যাঁ, তারা এখনও খুঁজছে। আসলে তোমরা যে আজ সেই বাড়িতে এসেছিলে, তারা সেটাও জেনে ফেলেছে। কি করে জানলেন? অভিক জিজ্ঞেস করল। যখন তোমরা সেই বাড়িতে ছিলে, আমি দেখেছিলাম একটা কালো গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সেটা ওদের। তোমরা যে ওখানে আছো তারা জেনে গেছে। আমরা ভয়ে শিউরে উঠলাম। এতদিন আমরা নিজেদের ভাইবোন ভেবে এসেছি, এখন জানলাম আমরা দত্তক, আমাদের বাবা-মাকে হত্যা করা হয়েছে, আর এখন আমরাও বিপদে। তাহলে আমরা এখন কি করব? অভিক জিজ্ঞেস করল। তোমরা এখান থেকে চলে যাও, দাদু বললেন। আমি তোমাদের সাহায্য করব। তোমাদের জন্য পাসপোর্ট, টাকা পয়সা সবই আমার কাছে রয়েছে। তোমরা বিদেশে চলে যাও। আমি এবং অভিক এক মুহূর্তে দাদুর প্রস্তাব মেনে নিতে পারলাম না। আমাদের মা, যিনি এতদিন আমাদের লালন-পালন করেছেন, তাকে ছেড়ে যাওয়া কি সম্ভব? আমাদের মাকে কি বলবো? আমি জিজ্ঞেস করলাম। সত্যি কথা বলো, দাদু বললেন। তাকে বলো তোমাদের আসল পরিবারের কথা, আর তোমাদের কেন চলে যেতে হচ্ছে। আমি নিশ্চিত তিনি বুঝবেন। পরের দিন সকালে আমরা দাদুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমরা মাকে সব কিছু খুলে বললাম। মা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন আমরা তাকে সিন্দুক থেকে পাওয়া জিনিসপত্র দেখালাম, তখন তিনি বুঝতে পারলেন। আমি জানতাম তোমরা একদিন জানতে পারবে, মা কাঁদতে কাঁদতে বললেন। তোমাদের বাবা তোমাদের ভবিষ্যতের জন্য এই ব্যবস্থা করে গেছিলেন। আমি তোমাদের সত্যি মা নই, কিন্তু তোমাদের আমার সন্তানের মতোই দেখেছি। আমরা মাকে জড়িয়ে ধরলাম। যে মহিলা আমাদের এতদিন লালন-পালন করেছেন, তিনি আমাদের আসল মা না হলেও তার ভালোবাসা ছিল একজন মায়ের মতোই। আমরা তোমাকে কখনো ভুলব না, আমি বললাম। তুমি আমাদের সাথে চলো। মা মাথা নাড়লেন। না বাছা।
আমি বুড়ি হয়ে গেছি, অসুস্থ। আমি তোমাদের সাথে যেতে পারব না। তোমরা যাও, নিজেদের জীবন গড়ো। আমি এখানেই থাকব। পরের সপ্তাহে আমরা সব কিছু গুছিয়ে নিলাম। দাদু আমাদের জন্য পাসপোর্ট, ভিসা, টিকিট সব ব্যবস্থা করে দিলেন। আমরা যাচ্ছিলাম কানাডা, যেখানে দাদুর এক বন্ধু থাকেন যিনি আমাদের সাহায্য করবেন। যাওয়ার আগে আমরা মাকে শেষবারের মতো দেখতে গেলাম। তিনি আমাদের জড়িয়ে ধরে কাঁদলেন। আমার বাছারা, তোমরা নিরাপদে থেকো। আমাকে ভুলো না গি। আমরা প্রতিজ্ঞা করলাম আমরা তাকে কখনো ভুলব না। এয়ারপোর্টে দাদু আমাদের বিদায় দিতে এলেন। তিনি আমাদের হাতে সেই সোনার লকেটটা দিলেন। এটা তোমাদের পরিবারের ঐতিহ্য, তিনি বললেন। এটা তোমাদের কাছেই থাক। এবং একটা কথা মনে রেখো, তোমরা দুজন একে অপরের সব কিছু। তোমরা যদি স্বামী স্ত্রী হিসেবে থাকতে চাও, তাতে কোনো দোষ নেই। তোমরা রক্তের ভাইবোন নও। অবিকের হাত ধরে আমি প্লেনে উঠলাম। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমরা জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমরা জানি আমরা একসাথে আছি। প্লেন আকাশে উড়ে গেল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, নিচে ছোট হয়ে যাওয়া আমাদের গ্রাম, আমাদের দেশ দেখলাম। আমি ভাবলাম, আমরা কি আবার ফিরে আসতে পারব? আমাদের অতীতের রহস্য কি কখনো সম্পূর্ণভাবে উন্মোচিত হবে? আমি অবিকের কাঁধে মাথা রাখলাম। সে আমার হাত ধরেছিল। আমি ভাবলাম, যদি আমাদের বাবা মা জীবিত থাকতেন, তাহলে আমাদের জীবন কেমন হতো? কিন্তু এখন আমাদের নতুন করে শুরু করতে হবে, নতুন দেশে, নতুন পরিচয় নিয়ে। লকেটটা আমার হাতে ধরে আমি ভাবলাম, এই লকেটে যে রহস্য লুকিয়ে আছে তা আমরা একদিন উন্মোচন করব। আমাদের বাবা মার আত্মা শান্তি পাবে। আর তখন হয়তো আমরা আবার ফিরে আসব আমাদের আসল বাড়িতে। কিন্তু ততদিন আমরা দূরে কোথাও থাকব, যেখানে কেউ জানবে না আমরা কারা, আমাদের অতীত কি। আমরা নতুন জীবন শুরু করব, যে জীবনে আমরা শুধু অভিক আর সৃজিতা নই, আমরা অনিকেত আর অনিন্দিতা, দুটি হারিয়ে যাওয়া আত্মা, যারা একে অপরকে খুঁজে পেয়েছে। আর কে জানে, হয়তো একদিন আমাদের প্রেমের গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, ভাইবোন নয়, দুটি আত্মার মিলন, যাদের ভাগ্য জড়িয়ে গেছে অনাদিকাল থেকে। আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি জানি অভিক আমার সাথে আছে। আর এটাই আমার জন্য যথেষ্ট। অনিন্দিতা, অভিক আমার কানে ফিসফিস করে বলল, আমি তোকে ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি অনিকেত, আমি উত্তর দিলাম। আকাশে উড়ন্ত প্লেন মেঘের ভেতরে মিলিয়ে গেল, আর আমাদের নতুন জীবন শুরু হল, যে জীবনে সব সম্ভব, যে জীবনে আমরা নিজেদের নতুন করে আবিষ্কার করব। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত।
সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে।
যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে। শোনো তাহলে।
অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত।
রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল।
এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো।
তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল।
আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে গি। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।